বলে লাভ হবে না। অশোক, আমি কখনো আপনাকে ভুল ইনফরমেশন দিয়েছি স্যার? নিন শুনেন তো। তা আমার বাড়ি থেকে আছে কি না আছে সে খবরই ভদ্রলোক জানবেন কি করে? বলেছে এই যে স্যার, সব খবর না আমার কাছে থাকে। হ্যাঁ, সব খবর আমাকে রাখতে হয়। জাগে যে মালটাকে লুকিয়ে রেখেছেন, সরি ওই ওই মালটাকে বার করে দিন। বললাম তো আমার ঘরে তৃতীয় কেউ নেই। দ্বিতীয় কেউ নেই? আচ্ছা, তাহলে দ্বিতীয় জনকে? আমার স্ত্রী। ওনাকে এবার আসতে বলুন। পারবেন না, উনি অসুস্থ। ডাক্তার অনেক সময় দিয়ে রোগীকে সুস্থ করতে পারে না, কিন্তু তারা পুলিশ দেখলেই লাফিয়ে ওঠে। তো আপনার সঙ্গে মহিলা পুলিশ কোথায়? এই, একদম আইন দেখাবেন না, একদম না। আমরা আপনার স্ত্রীকে অ্যারেস্ট করতে আসিনি, শুধু এই ঘরে আসতে বলেছি। বললাম তো পারবেন না, উনি হাট বা চলবার ক্ষমতায় নেই। বাথরুম? আপনারা তো আবার ওয়াশরুম বলে থাকেন, সেখানে যান না। যান, আমি ধরে ধরে নিয়ে যাই। বেশ, সেরকমই ধরে ধরে এখানে নিয়ে আসুন। ও স্যার, ও স্যার, স্যার। ও না না, আমি আসছি। বলছি যে স্যার, যাকে খুঁজছি আমরা, আরে বাবা যে মালটাকে খুঁজছি, তাই তো? ও নিও না, খামোকা এখানে একটা মহিলাকে ডেকে এনে কি মানে, আমি বলছি আমি বরং ভেতরটা। হ্যাঁ যাও, এখনই যাও। এক মিনিট, আপনার কাছে সার্চ ওয়ারেন্ট আছে? সার্চ ওয়ারেন্ট? বাজারে আলু পটলের মতন রোজ নতুন নতুন আইন আসছে, জানেন তো। আর তাছাড়া আমরা চাইলে নতুন আইন তৈরি করে নিতে পারি। যাই স্যার। যাও। দেখুন দেখুন, আপনি কিন্তু সম্পূর্ণ বেআইনি কাজ করছেন। আমি কিন্তু একজন রিটায়ার্ড গভর্নমেন্ট অফিসিয়াল। আইনটা অল্প বিস্তর আমিও জানি। আর আমরা এটা জানি, সরকারি চাকরির পাশাপাশি আপনি কোন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন? একটা রেকগনাইজড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত ছিলাম, কোনো নিষিদ্ধ সংগঠন নয়। এখনো আছেন? না, বিভিন্ন মিটিং এ মিছিলে আপনাকে নিয়মিত দেখা যায়। দেখা যেতেই পারে, যে কোনো রিটায়ার্ড অ্যাসোসিয়েশনের মিটিং এর সঙ্গে দেখতেই পারে, সেটা নিশ্চয়ই কোনো দেশদ্রোহ নয়। দেশদ্রোহ? তো আপনি যখন দেশোদ্ধার করতে যান, তখন আপনার স্ত্রী দেখাশোনা কে করেন? Am I supposed to divulge every details? আমারও ইংরেজি ছিল, এমএ পড়তে পড়তে চাকরিটা পেয়ে গেছি। তবে কি জানেন তো, এইসব এইসব ক্রিমিনাল গুলো ইংরেজি খ্রিস্টি বোঝে না। ক্রিমিনাল? এখানে আপনি ক্রিমিনালটা পেলেন কোথায়? ফাইন, তবে পেয়ে যান এক্ষুনি, আর সেটা আপনার এই বাড়ি থেকে। দেখুন অফিসার, দেখুন স্যার, আপনি যখন সরকারি চাকরি করেছেন এত বছর, তখন আলাদা করে বুঝিয়ে বলতে হবে না সরকারি কাজে বাধা দেওয়া একটা শাস্তিযোগ্য অপরাধ। ইংরেজির কথাই মনে পড়ে গেল, আপনার ছেলেও তো ইংরেজি নিয়েই পড়াশোনা করতে পারে না। এখন যেন কোথায় থাকে? এত খবর রাখেন আর এটা রাখেন না। দিল্লিতে একটা অনলাইন ম্যাগাজিনের সাংবাদিক, তার আগে একটা বিপজ্জনক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। ইয়েস, দেশের অন্যতম স্বনামধন্য বিশ্ববিদ্যালয়, যেটা চলে সরকারের টাকায়। হ্যাঁ, সরকারেরই খাবে আর সরকারেরই পিছন বিরোধিতা করবে। দেখুন, ওর কর্মক্ষেত্রে খুবই সফল। ওর সাফল্যের কারণেই তো আপনার পুত্র শ্রী রূপম দত্ত আমাদের সন্দেহের তালিকায় একেবারে সগৌরবে অধিষ্ঠান করছেন। এক্স্যাক্টলি, আপনি যতটা চমকাচ্ছেন তার থেকে বেশি আমরা চমকে গিয়েছিলাম। ওর নেওয়া সেই ইন্টারভিউটা ভয়ঙ্কর ভাইরাল হয়েছিল, দেখেছিলেন নিশ্চয়ই? না, ইন্টারনেটে সরবরাহ নন বোধ হয়, তাই না? ওহো, আমি তো ভুলেই গেছিলাম, আপনি তো আপনার অফিসের কম্পিউটার সেকশনের ইনচার্জ ছিলেন, তাই না? আপনার ছিল ওই পত্রিকা জগতে একজন নামকরা সাংবাদিক, বিস্ফোরক সব সাংঘাতিক সব রিপোর্ট করে বেড়ায়, আর আপনি দেখেন না। আপনি যেটা বলছেন সেটা আমি দেখি। দাঁড়ান, তো দাঁড়া কিসে? আমি কোনটার কথা বলছি সেটা আপনি বুঝবেন কি করে? না মানে, আপনার লোক আমার বাড়ি ভেতরে এতক্ষণ ওর কাজ করছি, তন্ন তন্ন করে খুঁজছি। শুনুন, আপনি বরং
আমার কাজে একটু সাহায্য করুন। বুঝতেই পারছেন সরকারি কাজে এসেছি, আর আপনি এখনো সরকারের দেওয়া পেনশনের টাকাতেই খান। সরকারের টাকা মানে? সাধারণ মানুষের ট্যাক্সের টাকা। এন্ড বাই দ্য ওয়ে, চাকরি বা পেনশন দুটোই আমি নিজের যোগ্যতায় অর্জন করেছি। ছাত্র জীবনে আমিও মিটিংয়ে মিছিলে যেতাম, তখন ওটাই দস্তুর ছিল। কিন্তু কি জানেন তো স্যার, সব কিছুরই একটা এক্সপায়ারি ডেট থাকে। আপনারা সব বাতিল জিনিসপত্র আগলে ধরে বসে থাকেন। মাঝরাতে নিশ্চয়ই আমার সাথে খোঁজ গল্প করতে আপনি আসেননি। গল্প করতে ভালোই লাগে, কিন্তু কি করব বলুন, আপনাদের মতন তো ওই 10টা 5টা ডিউটি নয়, বোঝেনি তো। এই দেখুন না, গল্প করতে করতে ভুলিয়ে গেছিলাম যে ওই বিস্ফোরক চমকের কথাটা আপনাকে বলাই হয়। আপনার কোনো গল্প শোনার কোনো রকম ইন্টারেস্ট আমার নেই। গল্পটা আমার নয়, আপনার ছেলে। ওই রকম একজন সাংঘাতিক রাষ্ট্রদ্রোহী মানুষ, যাকে সারা দেশের ইন্টেলিজেন্স এজেন্সি অন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে, একটা আস্ত ইন্টারভিউ নিয়ে ফেললো। আপনাদের ব্যর্থতা। ব্যর্থতা? ব্যর্থতা কার ভালো লাগে? তাই সাফল্যের খোঁজে আপনাকে বিরক্ত করে। কান টানলেই মাথা আসে, পুরোনো প্রবাদ। কানটাকে আপাতত কেন্দ্রীয় গোয়েন্দারা খুঁজছে, পেয়েও যাবে। সে তো আর আত্মগোপন করে নেই। কিন্তু আমাদের কাছে পাকা খবর আছে, মাথা থেকে আপনি দায়িত্ব নিয়ে লুকিয়ে রেখেছেন। হ্যাঁ স্যার, বুঝলাম না কি মানে? তুমি ভালো করে দেখেছো? আমার দেখায় কোনোদিনও ভুল হয়েছে স্যার। হ্যাঁ হয়েছে। ওকে স্যার। আজকে মানে 2 ঘন্টা আগের কথাটা তোমার নয় ঠিক, না এখনকার কথাটা, যে ভেতরে কেউ নেই? 2 ঘন্টা স্যার, স্যার অনেকটা টাইম, বুঝতে পারছেন আপনি? আর তাছাড়া আমাদের থেকে ওদের নেটওয়ার্ক খুব একটা খারাপ। কি করবো, ফোর্স তো সব ভিআইপি ডিউটি দেখেছো। বাকি যে কজনকে পেয়েছি কোন রকমে এখানে জুটিয়ে এনেছি। বাহ, ব্রাভো। মাঝরাতে একজন গেরস্থের বাড়ি তল্লাশি করতে আপনি ফোর্স নিয়ে এসেছেন। শাস্ত্র মতে এদের এখন বানপ্রস্থে যাওয়ারই বয়স। তবু বলি, এরা না সব একেবারে ডেঞ্জারাস জিনিস। সুটটা হলে কি হবে, একেবারে 2 হাতে যন্ত্র চালাতে যাবে। শুনেছি আমাদের থেকে বেটার ওয়েপেন আছে এদের হাতে। তা তো আছে, অন্তত মগজটা আপনার থেকে বেশি উন্নত। নিশ্চয়ই নিশ্চয়ই। আপনার সাথে তাহলে বিশেষ যোগাযোগ আছে মনে হচ্ছে। অশোক তাহলে খবরটা একবারে ভুল দেয়নি। ব্যক্তিগত স্তরে না চিনলেও একটা সর্বজনীন একটা আইডিয়া আছে বলুন। তাই? কিন্তু আপনাদের সাথে তো বিশেষ সদ্ব্যবহার নেই শুনেছি, যদিও পতাকার রংটা এক। দেখুন অফিসার, আমার মতের সঙ্গে না মিললেই তাকে যে কোতল করে দিতে হবে এমনটা আপনার মনে হলো আমার মনে হয় না। না 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 না, কোতল করবেন কেন? কোতল করা তো কোতোয়ালদের কাজ। আপনি কেন খামোখা চাপ নেবেন বলুন তো? অশোক, হ্যাঁ স্যার। স্যারের সঙ্গে বসে কথা বল, আমি ভেতরটা দেখে আসছি। একবার তো একজন গেল, আবার কেন? আহা, চায়ের সরঞ্জাম কোথায় রেখেছেন সেটা দেখতে যাচ্ছিলাম। বাড়িতে অতিথি এলে চাটুকু তো দিতে হবে। অতিথি? হ্যাঁ, অতিথি। যে তিথি নক্ষত্র না মেনে হুটহাট চলে আসে, সেই তো অতিথি। এই আমরা, দেখুন না, আপনি তো আর আমাদের চা করে খাওয়াবেন না, আর বৌদিও চা করে দেওয়ার অবস্থায় নেই। অগত্যা আপনার হ্যাঁ হ্যাঁ বলবেন না তুমি। রূপমকে সেন্ট্রাল ইন্টেলিজেন্স অ্যারেস্ট করেছে। এবার শুধু আমাদের মাথাটাকে ধরা কাজ। চলো। স্যার 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 স্যার, এই অবস্থায় ওনাকে আর বিরক্ত করাটা বোধহয় ঠিক হবে না। একদমই না। এক সময় তো আমিও এনাদের দলকেই
জ্যাকি, চলো। আমরা চলে যাচ্ছি। ঘরের দরজাটা বন্ধ করে দেবেন। লোকাল থানার নাম্বারটা আছে তো? যে কোনো প্রয়োজনে ফোন করবেন। কাল আবার আসুন। একাই আসুন। কেমন আছেন খোঁজ নিন। অফিসার, কোনকে কেন অ্যারেস্ট করা হলো বলতে পারেন? সম্ভবত সিডিশন, রাষ্ট্রদ্রোহ। ভালো গেলে খোঁজ করুন। তার অবশ্য প্রয়োজন পড়বে না। আজকাল কিছু উকিল আছে যারা শুধুমাত্র এইসব কেসই খুঁজে বেড়ায়। স্যার, যে পারছে গণতন্ত্রের ফায়দা উঠাচ্ছে। এই, চলো। কারণ ওরা মানুষের প্রস্তুতির অজুহাত দেখিয়ে ওই সংসদকেই সর্বস্ব ভেবে বসেছে। আমরা প্রতিনিয়ত পথে রয়েছি। হ্যাঁ, তা হয়তো রয়েছ, কিন্তু পাশে কোনো সাথী নেই। গোটা দেশে যেটুকু গণভিত্তি রয়েছে সেটুকু ওদের রয়েছে। কখনো ওদের হাত ধরতে চেয়েছো? পথে মুক্তি নেই মিনু। ও কেবল তোমাদের পথে হাঁটলেই মুক্তির দেখা মিলবে, এটা তোমাদের বিশ্বাস? সেক্ষেত্রে এটাও এক ধরনের মৌলবাদ প্রবুদ্ধ। মিনু, মিনু, হিংসা তো কখনো কোনো রাস্তা হতে পারে না। তোমরা ব্যবস্থার বদল চাইবে। যারা মাথায় বসে আছে তারা অহিংসভাবে তোমাদের চাওয়াটুকু মেনে নেবে, তাই তো? তাহলে তো কবে ওই মানুষগুলোর স্বপ্ন পূরণ হয়ে যেত। বেঁচে থাকার জন্য এমন দাসত্ব করতে হতো না। মাঝে মাঝে নিজের ওপর খুব ঘৃণা হয় মাসিমা। সে দায় তোমার নয় বাবা, দায় ওদের। ওরা কখনো পরস্পরের তো নয়, এমনকি নিজেদের মুখোমুখি পর্যন্ত বসেনি। তো যে মানুষগুলোর জন্য ওদের লড়াই বলে ওরা দাবি করছে, সেই মানুষগুলো যখন চোরা বালিতে তলিয়ে যাচ্ছে, তখন ওরা একবারও ভেবে দেখছে না যে পতাকাটা শত বিভক্ত হলে লাভটা প্রতিপক্ষের। আচ্ছা মাসিমা, আপনার এই কথাগুলো না মানে মানে বুঝেছি, কিন্তু অল্প অল্প, আবার খানিকটা। কিন্তু আমি আমার বাবার আর আমার নিজের জীবন দিয়ে বলতে পারি যে স্যারেরা যতদিন একসঙ্গে ছিলেন আমরা অনেক বেশি মাথা উঁচু করে চলতে পারতাম। এইটুকুই তো তোমাদের চাওয়া, তাই না? দেখো, কে বীজ বপন করলো, এই চারা গাছকে লালনই বা কে করলো? আচ্ছা, এসব তর্ক এখন মুলতবি রেখে এই চারা গাছকে মহিরুহে পরিণত করার দায়িত্ব যৌথভাবে নেওয়া যায় না? হ্যাঁ স্যার 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 আমার কিন্তু গতি ভালো ঠেকছে না স্যার। আমাদেরকে কিন্তু এক্ষুনি বেরিয়ে পড়তে হবে। ভাই, তুমি একটু ওনাকে পথ দেখিয়ে নিয়ে যাবে? এখানকার পথঘাট উনি ঠিক ভালো চেনেন না। অসুখ পথ দেখিয়ে নিয়ে যাবে। ওদের জন্যই তো তোমাদের যাবতীয় পথ চলা, তাই না? তাছাড়া এখানকার পথঘাট তোমাদের থেকে ওরা বেশি ভালো চেনে। ওদের থেকে মানচিত্রটা বোঝার চেষ্টা করো বরং। শুনুন স্যার, যে কোনো সময় ভোট হবে। চলুন। রূপমকে নিয়ে চিন্তা করো না মিনু। রূপমকে নিয়ে চিন্তা করছি, এ কথা তোমাকে কে বললো প্রবুদ্ধ? 25 বছরের একটা ছেলে তার সমস্ত শক্তি নিয়ে ক্ষমতার বিপ্রতীপে দাঁড়িয়েছে। তুমি আর কল্যাণ বরং চিন্তা করো কিভাবে ওর পাশে দাঁড়ানো যায়। মা,
আমার আজও বের হয়নি। দেশটাকে চিনলাম, রাজনীতি কি সেটাও বুঝলাম। তোমরা ভালো থেকো, সম্ভব হলে আমি তোমাদের কাছে আসবো, হয়তো। শোবে এখন একটু ভিতরে ঘরে দিয়ে আসবো। শুয়েই তো থাকি, শুয়েই আছি। আমার কাছে এই সময়টুকু বসে থাকাটাও অনেকটাই। আসলে যে কোনো সময় আবার পুলিশ আসতে পারে, তো তাই ভাবছি। তোমরা যে স্বপ্ন দেখো তাতে তো উৎপাত থাকবেই। অতিক্রম করতে হবে না সেগুলো? হুম? জানো, প্রভু তো বলে আমি নাকি নিছক রোম্যান্টিক। সেই কলেজ জীবন থেকে, যখন থেকে তিনজনের বন্ধুত্ব, তখন থেকে আমি এই কথাগুলো শুনে আসছি। সেদিনও তুমি কোনো পক্ষ নাও। আজও নিচ্ছি না। পরে যখন প্রবুদ্ধর সঙ্গে দেখা হবে, ওকে বলে দিও রোম্যান্টিক না হলে কেউ কবি হতে পারে না। বলছো? আর পৃথিবীর প্রত্যেক বিপ্লবী আসলে একজন কবি। বেশ, বলবো, অবশ্যই বলবো, যদি যদি দেখা হয়। তোমাদের দেখা হওয়াটা জরুরি, মানে এই দেখা হতে থাকাটা ওই অশোকদের জন্য। আর আমি তো রইলামই অসম্ভব কোনো সেতুর মতো। আজ এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে অসম্ভব বলে ওই সেতুটা খুব দরকার। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষই ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতন পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে। সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে। মানুষ মানুষ বড় একলা। তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। রাতের যত অন্ধকার ভুলে যাবে বন্ধুতা, কেটে যাবে আছে যত ভোর। যেতেই হবে একসাথে, হাতে হাত রেখে রাজপথে, জানি ফিরে আসবে এই ভোর। রাতের যত অন্ধকার ভুলে যাবে বন্ধুতা, কেটে যাবে আছে যত ভোর। যেতেই হবে একসাথে, হাতে হাত রেখে রাজপথে, জানি ফিরে আসবে এই